আজকে আমি যে ঘটনাটা আপনাদের সামনে এখন বলবো, সেই ঘটনাটা খুব বেশি না হলেও এটা কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য। কেন সেটা আপনারা যখন ঘটনাটা শুনবেন তখনই বুঝতে পারবেন। আর আজকের এই ঘটনাটা বেশ ইউনিক এবং এরকম ঘটনা এর আগে আপনারা কখনো শুনেছেন কি না আমার কিন্তু সন্দেহ আছে। আমি সকলকে রিকোয়েস্ট করব আজকের ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে সকলে শুনুন। এইটা যেমন আপনাদের ভালো লাগবে তেমনি কোথাও হয়তো আপনাদের মনটা একটু ভারীও হয়ে যেতে পারে ঘটনাটা শুনে। কিন্তু এটুকু বলতে পারি, এরকম ঘটনা আগে হয়তো অনেক অনেক বছর আগেও হয়তো ঘটতো, কিন্তু সেগুলো হয়তো আমাদের সামনে খুব একটা আসতো না বা আমরা হয়তো সেই বিষয়গুলো জানতে পারতাম না। আজকের এপিসোড খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা প্রত্যেকে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং আমাদের এই চ্যানেল ভূত ভগবান এনজয় করছেন। সত্যি যদি আমাদের চ্যানেলের ঘটনা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওগুলো একটু ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকলের সাথে শেয়ার করে দিন। আমি বেশ কিছু সপ্তাহ ধরে, বলা যেতে পারে 1-1.5 মাস ধরেই একটা নতুন সেগমেন্ট চালু করেছি, যেখানে অনেকে তাদের ব্যক্তিগত বেশ কিছু ইমেল আমাকে লিখে পাঠান। তো আগে আমি সেই ইমেলটা আপনাদের সামনে পড়ব, তারপরে চলে যাব আমি আজকে মূল ঘটনায়। তো আজ আমি যে ইমেলটা আপনাদের সামনে পড়ব, সেই ইমেলটা যিনি পাঠিয়েছেন তিনি তার একটা অদ্ভুত সমস্যার কথা আমাকে লিখেছেন। এবং আপনারাও যখন এই ইমেলটা শুনবেন আপনারাও বুঝতে পারবেন যে মানুষের জীবনে কত ধরনের সমস্যা থাকে এবং মানুষ যখন একটা সমস্যার মধ্যে থাকে তখন প্রচুর মানুষের সিচুয়েশন এরকম হয়ে যায় যে তিনি হয়তো খুবই শিক্ষিত, তিনি জানেন কি করা উচিত আর কি করা উচিত নয়, তবুও অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষ কিন্তু কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়ে। উনি জানিয়েছেন যে ওনার বাড়িতে উনি, ওনার হাজবেন্ড, ওনার 2 মেয়ে এবং ওনার শ্বশুরমশাই থাকেন। পরিবারে কোনো ঝুটঝামেলা নেই, সবাই ভীষণই ভালো। কিন্তু ওনার একটা 2-3 বছর ধরে উনি একটা সমস্যার মধ্যে ভুগছেন। সেটা হচ্ছে যে ওনার শ্বশুরমশাই রিটায়ার যখন করেছিলেন তারপরে 3-4 বছর উনি ঠিকঠাকই ছিলেন, বাট তারপর থেকে ওনার শ্বশুরমশাইয়ের একটা অদ্ভুত সমস্যা হওয়া শুরু হয়েছে। সেটা হলো যে ওনার শ্বশুরমশাই খুব বেশি পাস্ট লাইফ সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে পড়েছেন এবং ওনার আর কি কোনো একজন বন্ধু বা কালি ওনাকে বলেছে যে তুমি এই জন্মেই জানতে পারো যে তুমি আগের জন্মে কী ছিলে এবং পরবর্তী জন্মে তুমি কি হতে চাও, তুমি মেয়ে হয়ে জন্মাতে চাও না ছেলে হয়ে জন্মাতে চাও, তুমি কি ধরনের কাজ করতে চাও, এইগুলো নাকি কিছু রিচুয়ালস আছে সেগুলোর মাধ্যমে নাকি স্থির করা যায় নিজে থেকেই। তো এখন নাকি যেটা বাড়ির পরিস্থিতি সেটা হলো যে ওনার শ্বশুরমশাই বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পুজো আর্চা, বিভিন্ন ধরনের ক্রিয়া আদি করেন, যাতে করে প্রথমত উনি চেষ্টা করেন ওনার স্ত্রীর সাথে কথা বলা, যেহেতু ওনার স্ত্রী প্রায় 6-7 বছর গত হয়েছে, তো সেইটা উনি চেষ্টা করেন এবং চেষ্টা করেন যাতে পরবর্তী জন্মে উনি ছেলে হয়েই জন্মান, ওনার সাথে ওনার স্ত্রীর এই জন্মের যে স্ত্রী ছিল তারই বিয়ে হয়। এই ধরনের জিনিসগুলো উনি বিভিন্ন পুজো আর্চা ক্রিয়া আদির মাধ্যমে করেন এবং সেই জন্য ওনার ঘরের দরজা জানলা সব প্রায় 24 ঘন্টাই বন্ধ থাকে। শুধুমাত্র খাওয়ার জন্য এবং স্নান করার জন্য উনি ঘর থেকে বেরোন। ওনার ঘর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ধোঁয়া ধুলো এই ধরনের জিনিসপত্র বেরোতে দেখা যায়। উনি পরিবারে কারোর সাথে ঠিকমতো কথা বলেন। আগে যেমন খুব হাসি খুশি মানুষ ছিলেন, সবার সাথে গল্প আড্ডা করতেন, এখন উনি সেটা একদমই ফ্যামিলির বাকি ছেলের বউ, তার নাতনি, কারোর সাথে উনি টাইম স্পেন্ড করেন না, পুরো সময়টাই উনি ঘরের মধ্যে থাকেন। এবং আজকের ইমেলটা যিনি করেছেন তিনি জানিয়েছেন যে তিনি এবং তার হাজবেন্ড দুজনে মিলেই খুব ভালো করে ওনার শ্বশুরমশাইকে বুঝিয়েছেন যে এরকম কিছু হয় না, এগুলো করে কোনো লাভ নেই। এবং উনি যার কাছ থেকে বিষয়গুলো শুনেছেন
উনি তার কথাটা এতটাই সিরিয়াসলি নিয়েছেন এবং এতটাই বিশ্বাস করেন যে উনি এক এক দিন মানে একবেলা খেয়ে বা কোনো দিন গোটা দিন না খেয়ে শুধুমাত্র জল ফলের রস খেয়ে উনি এই ধরনের রিচুয়ালসগুলো পালন করতে থাকেন। এবং উনি নাকি বারবার বলছেন যে উনি ওনার স্ত্রীর সাথে কথা বলছেন রাতের বেলা, এবং এটাও বলছেন যে উনি যে রিচুয়ালসগুলো করছে সেগুলো আরেকটু কিছুদিন করলে ওনার মোক্ষ লাভ হবে, এবং উনি যেটা চাইছেন যে পরজন্মেও উনি ছেলে হয়ে জন্মাতে চান, ওনার যে জন্মে স্ত্রী ছিল তাকে উনি স্ত্রী হিসেবে পাবেন, সেই মনস্কামনাগুলোও নাকি পূরণ হয়ে যাবে। এবার এইগুলো করতে গিয়ে ওনার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, ঘরের মধ্যে সবসময় একটা কোনো জিনিস নয় পোড়ার গন্ধ পাওয়া যাচ্ছে, নয় প্রচণ্ড বেশি ধূপধুনো জ্বলছে, পুরো বাড়ির পরিবেশটাই এর জন্য ভীষণ রকমভাবে এফেক্টেড হচ্ছে। তো উনি জানতে চেয়েছেন যে কোনোভাবে ওনার শ্বশুরমশাইকে বিরত করা যায় কি না, বা এরকম কোনো ঠাকুরের মন্ত্রতন্ত্র আছে কিনা যেগুলোর মাধ্যমে ঘরে শান্তি বজায় থাকবে, আগে ওনারা যেভাবে থাকতেন সেভাবেই থাকতে পারবেন, ওনার শ্বশুরমশাইগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। আমি নিজে যখন এই ইমেলটা পাই এবং পড়ি, সত্যি বলতে কি সেটা পড়ে আমার নিজের ভীষণ রকমভাবে অদ্ভুত লাগে। এবং আমি ভাবছিলাম যে উনি লিখেছেন যে ওনার শ্বশুরমশাই একজন শিক্ষিত ব্যক্তি, উনি ইন্ডিয়ান অয়েলে চাকরি করতেন। যাই হোক, দেখুন, মানুষ এক এক সময় জীবনের এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়ায়, হয়তো ওনার মনের কোথাও কোনো একাকিত্ব আছে বা কোথাও কোনো কষ্ট আছে, দুঃখ আছে, সেগুলো থেকেই হয়তো ওনার মনে হয়তো প্রথমে এসেছে যে একটু যদি স্ত্রীর সাথে কথা বলতে পারতাম, যে মানুষটা আমাকে 7 বছর আগে ছেড়ে চলে গেছে, হয়তো সেই জায়গা থেকেই এই বিষয়টা সূত্রপাত। আর আপনি স্পষ্ট করে লেখেননি যে উনি মানে কার থেকে স্পেশালি শুনেছেন বা কী শুনেছেন। এবার দেখুন, হয়তো উনি কোনো জায়গা থেকে কোনো ইনফরমেশান পেয়েছেন যে এইগুলো করলে ওনার মনস্কামনা পূরণ হবে। এবার এই পুরো ব্যাপারটাই জানেন তো, যেটা ঘটছে সেটা আমার মনে হয় ওনার মানসিক অস্থিরতা এবং একটা শূন্যতার জায়গা থেকে ঘটছে। উনি নিজে একজন শিক্ষিত ব্যক্তি, এত বছর চাকরি করেছেন, যথেষ্ট একটা ভালো পদে উনি ছিলেন। দেখুন, সব কিছু থাকার সত্ত্বেও মানে সব কিছু ভালো সব ঠিক আছে, কিন্তু মানুষের মন যেখানে একটু দুর্বল হয়ে যায় বা মানুষের মন যেখানে মানতে চায় না, সেখানে এই ধরনের যুক্তি বলুন বা যেগুলোকে আমরা আর কি বলি সায়েন্টিফিক ব্যাখ্যা, সেগুলো না মনও অনেক সময় মানতে চায় না। আর ওনার একটু বয়সও হয়েছে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে পরিবারের সকলে মিলে মানে ওনাকে ওই ঘর থেকে কোনোভাবে বার করুন, এবং বার করে ওনাকে নিয়ে কোথাও একটা যদি ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারে সব থেকে ভালো হয়। এবং সেখানে গিয়ে আপনারা পরিবারের একান্ত নিজের লোকেরা ওনাকে খুব ভালো করে বোঝান। দরকার হলে আপনারা মেডিকেল হেল্পও নিতে পারেন, কোনো কাউন্সিলারের কাছে গিয়ে ওনাকে একটুখানি কাউন্সিলিং করাতে পারেন। কারণ হতেই পারে যে মানে একটা মানুষের যখন শরীর খারাপ হয় তখন তাকে দেখে বোঝা যায়, জ্বর হলে গা গরম থাকবে, তার ঠান্ডা লাগবে, কিন্তু মানুষের যখন মন খারাপ হয় তখন না সেটা বাইরে থেকে দেখে বোঝা যায় না। তো সেই জন্য মানুষ অনেক সময় এমন অনেক কিছু করে ফেলে যেগুলোকে যে কেউ বাইরে থেকে শুনলে হয়তো বলবার এটা তো কুসংস্কার, কিন্তু এটাও বুঝতে হবে যে সেই মানুষটা এই পজিশনে গেল কী করে, বা তার কী এমন মেন্টাল প্রেশার রয়েছে যার জন্য তিনি এই পথে হাঁটতে বাধ্য হচ্ছেন। আজকালকার দিনে এত ডিস্ট্র্যাকশনস বেড়ে গেছে না, সেটা ছোট থেকে বড় সকলেই যেন কীরকমভাবে দিকভ্রষ্ট হয়ে যাচ্ছে। ফোনের মধ্যে বলুন বা সোশ্যাল মিডিয়ায় যে কোনো জায়গায় আমরা এত কিছু দেখি, এত বিভিন্ন জিনিস আমাদের মনে আমাদের মাথার মধ্যে এফেক্ট করে যে কিছু কিছু জিনিসকে আমরা হয়তো ঠিক আছে দেখলাম, স্ক্রল করলাম বা শুনলাম কারো থেকে, মাথা থেকে বার করে দিলাম, এটা হয়। কিন্তু এত কিছু আমাদের মধ্যে ঢুকছে, এত কিছু ইনপুট আসছে, হতেই পারে যে কিছু কিছু জিনিস আমাদের মধ্যে একটা গভীর প্রভাব ফেলে গেল। এবার আমার মনে হয় এরকমই কিছু একটা ওনার সাথে হয়েছে। উনি হয়তো এরকম কিছু একটা শুনেছেন এবং শোনার পরে ওনার মনে হয়েছে আরে এরা তারা আমিও করতে পারি, এবং সেটার জন্যই হয়তো উনি এগুলোর প্রতি এত বেশি আকৃষ্ট হয়ে পড়েছেন। এবং ওনাকে পুরোপুরি এই বিষয়টার মধ্যে স্পয়েল মানে হতে দেওয়ার আগেই আপনাদের কিন্তু ওনাকে এই জায়গা থেকে বার করে আনতে হবে। দরকার হলে আপনাদের মেডিকেল হেল্পও কিন্তু নিতে হতে পারে। আর দেখুন, এগুলোর কোনো রকম কোনো মন্ত্রতন্ত্র ওরকম তো কিছু হয় না, অ্যাটলিস্ট আমার জানা নেই। তো ওই দিকটা আপনারা পুরোপুরি বাদ দিন। আপনারা চেষ্টা করুন আপনার শ্বশুরমশাইকে একটা স্বাভাবিক জীবনে ফেরাতে। স্বাভাবিক, দেখুন, রিটায়ারমেন্ট তো প্রত্যেকটি মানুষের জীবনেই আসে, যারা এই কাজ করে তাদের রিটায়ারমেন্টেরও এজ আসে, রিটায়ারও করতে হয়। কিন্তু রিটায়ার করার পরেও কিন্তু অনেক কাজ করতে পারে একটা মানুষ। ওনাকে সেরকমই কোনো কাজের সাথে ইনভলভ করিয়ে দিতে হবে আপনাদের। এবং সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ওনার সাথে একদম মন খুলে কথা বলা।
আমার মনে হয় আপনারা খুব তাড়াতাড়ি ওনাকে এই জায়গাটা থেকে বের করে আনতে পারবেন, এবং আমি অবশ্যই প্রে করব যাতে আপনার শ্বশুরমশাই একদম স্বাভাবিক জীবনে খুব তাড়াতাড়ি ফিরে যান। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি 2-3টে রিকোয়েস্ট আমার সামনে রেখেছেন। প্রথম কথা হচ্ছে, উনি বলেছেন যে ম্যাডাম আপনি আমার নাম নিতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু আমার নাম ছাড়া জায়গার নাম, আমার শ্বশুরমশাইয়ের নাম, যার ঘটনা তার নাম, আমার স্বামীর নাম, এইগুলো কিন্তু আপনি প্লিজ রিভিল করবেন না। এবার উনি যখন ইমেলটা করেছেন তখন উনি বিভিন্ন সময় ইমেলে উনি জায়গার নাম, ওনার হাজব্যান্ডের নাম এগুলো মেনশন করে ফেলেছেন। তো সেগুলোকে উনি হাইড করে রাখতে বলেছেন, যেহেতু এটা একটা ওনাদের পারিবারিক ঘটনা। তো অবশ্যই আমি ওনার রিকোয়েস্টটা রাখবো। আমি এখানে শুধুমাত্র সঙ্গীতাদি ছাড়া কারোর নামই বলবো না, এবং অবশ্যই জায়গার নামও রিভিল করছি না। প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে একটু বলে নিই, তাহলে আপনাদের কিন্তু বিষয়টা বুঝতে খুব সুবিধা হবে। সঙ্গীতাদি যেটা জানিয়েছেন যে ওনার শ্বশুর বাড়ি মানে একদম বনেদি বড়লোক বলতে যেরকম বোঝায় একদম সেরকম, এবং যেখানে ওনার শ্বশুর বাড়ি সেখানে প্রচুর জমি জায়গা ওনাদের নামে রয়েছে, এবং আগে আরও ছিল। এবার এই যে ফুলে ফেপে ওঠা ব্যাপার বা প্রচুর জমি জায়গা, এগুলো মেনলি হয়েছে ওনার হাজব্যান্ডের যে দাদু ছিলেন তার আমলে। তিনি প্রচণ্ড বুদ্ধিমান একজন ব্যক্তি ছিলেন, এবং ব্যবসায় ওনার বুদ্ধি ছিল একেবারে তুখোড়। উনি যে ব্যবসাতেই হাত দিতেন সেই ব্যবসায় খুব লাভবান হয়ে যেত, এবং উনি ব্যবসা শুরু করেন যখন ওনার মাত্র 13 বছর বয়স। 13 বছর বয়স থেকে কিন্তু উনি খুব সফলভাবে বিভিন্ন ব্যবসা করতে থাকেন, এবং একের পর এক জমি জায়গা বাড়ি উনি তৈরি করতে থাকেন। এবার যেহেতু অনেক ছোটোবেলা থেকেই উনি দুহাতে পয়সা রোজগার করা শুরু করেন, আস্তে আস্তে যখন উনি বড় হন তখন কিন্তু উনি মোটামুটি ওই 24-25 বয়সের বছর বয়সের মধ্যেই উনি প্রচুর জমি জায়গার মালিক হয়ে গেছিলেন। এবার এই সব কারণের জন্যই কোথাও ওনার মনে একটা দম্ভ চলে আসছিল আস্তে আস্তে। উনি একটু দাম্ভিক প্রকৃতির হয়ে যাচ্ছিলেন। এমনিতে কিন্তু উনি মানুষ খারাপ ছিলেন তা কিন্তু নয়, উনি মানুষকে সাহায্য করতেন নিজের সামর্থ্য অনুসারে, মানুষের কথা শুনতেন, সবই ঠিক ছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওনাকে দেখে খুব দাম্ভিক বলে মনে হতো। এবার সঙ্গীতাদির হাজব্যান্ডের যে দাদু ছিলেন, তো তার বাড়ির লোক ভাবলো যে সবই হলো, এবার ছেলেকে বিয়ে দিতে হবে, কারণ এত বিষয় সম্পত্তি এগুলোকে তো দেখভাল করার জন্য ছেলে মেয়ে তৈরি করতে হবে, তখনকার দিনের যা চিন্তা ভাবনা ছিল। এবার তখন ওনার বিয়ে দেওয়া হলো। এবার বিয়ে যখন ওনার হলো, তখনকার সময় বুঝতেই পারছে সঙ্গীতাদির হাজব্যান্ডের দাদুর আমলের কথা বলছি, সেটা বহু বছর আগে। তো সেই সময় বিয়ে হওয়ার সাথে সাথেই যে বাচ্চা হয়ে যাবে সেরকম একটা এক্সপেকটেশন কিন্তু পরিবারের লোকেরা রাখতো। এবার ওনার মেয়ে সন্তান হলো, ঠিক আছে, সবাই ভেবেছিল যে ছেলে হবে, ছেলে হলো না, মেয়ে হলো। তার আবার বছর ঘুরতে না ঘুরতেই আবার ওনার স্ত্রী প্রেগনেন্ট হলেন, আবার ওনার কন্যা সন্তান হলো। এই করে করে ওনার 4-4টে কন্যা সন্তান হয়ে যায়। এবার ওনার বাড়িতে তো সবাই আর কি ভীষণ রকমভাবে টেনশানে পড়ে গেল যে ছেলে নিজে এত বড় বড় ব্যবসা দাঁড় করলো, এত বিষয় সম্পত্তি হলো, এই সম্পত্তি তাহলে মালিকানা কার কাছে যাবে? যদি মেয়ে সন্তান হয়, মেয়ে তো পরের ঘরে বিয়ে হয়ে যাবে, এই সাম্রাজ্য সামলাবে কে? ছেলে তো হয়নি। এইবারে ঘটনা হচ্ছে যে প্রথমে উনি কিন্তু এই বিষয়গুলোকে অতটা গুরুত্ব দিতেন না। উনি কিন্তু ওনার কন্যা সন্তানদেরকে ভালোই বাঁচতেন, কিন্তু আশেপাশের লোকেরা, বিশেষত ওনার মা কাকিমা, এরা বারবার যখন বলতে থাকে যে কী রে, তোর বউয়ের একটা ছেলে বাচ্চা হতে পারছে না, কেমন বউ হয় না, এত বেশি বাইরের লোকেরা প্রভোগ করতে থাকে, ঘরের লোক প্লাস বাইরের লোক, ওনারও মন আস্তে আস্তে কিন্তু ঘুরতে থাকে। উনি কিন্তু ওনার মেয়েদের নিয়ে প্রথম ভালোই ছিলেন, সুখীই ছিলেন। এবার ওনার মনেও আস্তে আস্তে চিন্তা হতে থাকে, আরে সত্যি তো আমার তো একটাও ছেলে হলো না। এইবারে আবার ওনার স্ত্রী কিছুদিন পরে প্রেগনেন্ট হলেন।
5 নম্বর যে সন্তান সেও কিন্তু মেয়েই হলো। এইবারে উনি প্রচণ্ড আর কি ডিপ্রেশনে চলে যান, এবং ডিপ্রেশনে যাওয়ার সাথে সাথে উনি কিন্তু খুব রুড হয়ে গেলেন। মানে ওনার স্ত্রীর প্রতি ওনার আচরণ একদম পাল্টে গেল। উনি খুব মানে রুড হয়ে কথা বলতেন, এবং সবসময় উনি মানে মনে মনে ভাবতেন যে আমার একটা ছেলে কেন হচ্ছে না, আমার তো একটা পুত্র সন্তান দরকার। এবার ওনার যে স্ত্রী ছিল সেই স্ত্রী পরমা সুন্দরী ছিলেন। এবার ওনাকে মানে ওই দাদুকে আর কি যখন বলা হতো যে ঠিক আছে তুই তাহলে আর একটা বিয়ে করে নে, তো উনি না মানে রুড হয়ে কথা বলতেন স্ত্রীর সাথে, একটু রেগে রেগে থাকতেন, সবই একদিকে ছিল। বাট উনি কিন্তু কখনোই ওনার স্ত্রীকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবেন সেটা উনি ভাবতে পারতেন না। উনি কিন্তু বলতেন না, আমার যে স্ত্রী আছে সেই স্ত্রীই থাকবে। এবার মানে ওনার যেহেতু প্রচুর টাকা পয়সা বিষয় সম্পত্তি ছিল, তো ওনার থেকে অনেকেই অনেক ধরনের সাহায্য চাইতো। এবার ওনাদেরই কোনো একজন অনেক দূর সম্পর্কের কেউ একজন ছিল যার মেয়ের বিয়ে হয়েছিল। এবার বিয়ে হওয়ার পরে তার স্বামী মারা যায়, এবং সেই মেয়েটির যে বাবা মা ছিল তারাও দুজনে তীর্থ করতে যায়, এবং সেখানে গিয়ে কোথাও একটা তাদের মৃত্যু হয়। এবার সেই মেয়েটার যখন হাজবেন্ড মারা যায় তাকে তখন আর শ্বশুরবাড়ি রাখবে না। এবার অনেক দূর সম্পর্কের আত্মীয় হলো, যেহেতু এদের পয়সা ছিল, তো শ্বশুরবাড়ির লোকেরা জানতে পেরেছে যে এদের দূর সম্পর্কের আত্মীয় হয়, তো তখন বলেছে যে এই মেয়েটাকে তাহলে এইখানেই রেখে দিই। কারণ তখনকার দিনে স্বামী মারা গেছে, আর খুব বেশি দিন তার বিয়েও হয়নি, 2-3 বছরই বিয়ে হয়েছিল, তার কোনো ছেলে মেয়েও হয়নি। তো তখন বলল যে না, আমরা এর দায়িত্ব রাখবো না, আপনাদেরকেই এর দায়িত্ব নিতে হবে। এবার অনেক দূর সম্পর্কের আত্মীয় ছিল, এবং ওনার দাদু এদের সম্পর্কে খুব একটা কোনোদিনও শোনেও নি। কিন্তু যেহেতু প্রচুর টাকা পয়সা ছিল, আর উনি এমনিতেও দয়ালু মানুষই ছিলেন, যে কেউ সাহায্য চাইতেলে উনি সাহায্য করে দিতেন। তো ভাবলো যে ঠিক আছে, এত বড় বাড়ি ঘর, তাতে যদি একজন থাকে তাতে আর আমার অসুবিধে কি। উনি বললেন ঠিক আছে, ও থাকতে পারে, কোনো অসুবিধে নেই। এবার যে মেয়েটা আর কি ওনাদের বাড়িতে এলো, আশ্রিতা হিসেবে থাকা শুরু হলো, সেই মেয়েটা মানে খুবই গরিব বাড়ির মেয়ে ছিল, এবং যে বাড়িতে বিয়ে হয়েছিল সে বাড়িও খুব গরিব ছিল, মানে সেখানে পেট ভরে দুবেলা খেতেও পেত না। এবার সে যখন এই বাড়িতে এলো তখন দেখছে এখানে বিশাল অবস্থা, প্রত্যেক দিন সকাল থেকে রাত অবধি প্রচুর রান্না বান্না খাওয়া দাওয়া হচ্ছে। এবং ওনা তখন মানে সেই মেয়েটি মানে কি বলবো, একেবারে অভিভূত হয়ে গেল যে এ তো বিশাল ব্যাপার। এবার একটা মেয়ে, সে মানে একটা বাড়িতে বিয়ে হয়ে গেছিল, তার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে সে সংসার করবে, এবং যাই হোক গরিব হলেও মানুষের তো শখ আহ্লাদ তো সবই থাকে, সে কোনদিন একটা ভালো শাড়ি পর্যন্ত পায়নি। এবার যাই হোক, তো এখানে এসে যখন সব কিছু এত দেখছে, মানে আর এই যে মানে ওনার দাদুর যে স্ত্রী ছিলেন তিনি অলওয়েজ গা ভর্তি গয়না পরে রয়েছে, কোনো কিছুর অভাব নেই, হাতে টাকা পয়সা 2 হাতে খরচা করছে, সব কিছু দেখে না ওই মেয়েটার মনে কীরকম একটা মানে একটা চিন্তাভাবনা আসতো যে আমি যদি আজকে এই বাড়ির বউ হতাম কত ভালো হতো, এরকম একটা ভাবনা চিন্তা ছিল। এবং কোথাও ওই মেয়েটির মানে মতিগতিতে একটু মানে ডিসক্রিপেন্সি ধরা পড়তে থাকে। মানে ও বেশি বেশি করে মানে ওই বাড়ির যে কর্তা আর কি তার সামনে দিয়ে হাঁটাচলা করতো, তাকে অনেকে বলতো যে তুমি এখানে এত হেঁটো না, তুমি তোমার ঘরে থাকো, তুমি কেন এদিকে বেশি আসছো। এবং মেয়েটার কথাবার্তা চাল চলনের মধ্যে একটা না মানে সেই লোকটিকে আর কি সঙ্গীতাদির হাজব্যান্ডের যে দাদু ছিলেন তাকে মনে হতো যেন একটা সম্মোহিত করার একটা প্রচেষ্টা সে চালাতো। বিভিন্ন সময় সে হঠাৎ করেই চুল খুলে ঘরের সামনে দিয়ে হেঁটে গেল, রাতের বেলা সে ইচ্ছে করে তার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতো, এইরকম টাইপের আর কি কিছু কিছু আচরণ করতো। এবার এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ির লোকের চোখে পড়তে থাকে, বিশেষত ওনার স্ত্রীর। তো ওনার স্ত্রী একদিন বলে যে তুমি এই ধরনের আচরণ কেন করো, তোমাকে বারবার বলা হয়েছে যে তুমি তোমার ঘরে থাকবে, তোমার কোনো প্রয়োজন হলে তুমি কাজের লোক আছে তাদেরকে বলবে, নাহলে আমাকে বলবে, তুমি আমার স্বামীর সাথে এসে সরাসরি কেন কথা বলতে আসো। এবার এইগুলো বলার পরেও মেয়েটিকে কোনোভাবে কন্ট্রোল করা যেত না। আর এমতাবস্থায়
মানে দেখবেন যারা একটু পয়সাওয়ালা হতো বা যারা এরকমের জমিদার গোছের লোকজন থাকতো, তাদের আশেপাশে কিন্তু প্রচুর সুবিধাবাদী মানুষ ঘুরে বেড়াতো, শুধুমাত্র সুবিধা পাওয়ার জন্য। টাকা পয়সা আছে, এর সাথে ঘোরাঘুরি করলে একটু নাম হবে, এর থেকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে, এরকম লোক তখনকার দিনেও ছিল। তো এরকমই ওনার এক বন্ধু ছিল। তো সেই বন্ধু একবার ওই দাদুকে আর কি বলে যে তোমার বাড়িতে এই মেয়েটা কে? তো বলেছে এরকম ওর স্বামী মারা গেছে, তো এরকম এসে আমাদের এখানে এসে উঠেছে। তো তখন সেই লোকটা বলে যে আমি তোমাকে একটা কথা বলতে পারি। বলছে কি? বলছে এই মেয়েটার যদি স্বামী বেঁচে থাকতো, ওর যদি বাচ্চা হতো, তাহলে কিন্তু ওর ছেলে হতো, ওর কিন্তু পুত্র সন্তান হওয়ার যোগ আছে। তো তখন উনি বলছেন যে সেটা শুনে আর আমি কি করব, ওর তো কপালটাই ভালো না, ওর তো স্বামী মারাই গেছে, আর এখন যা অবস্থা তাতে ওকে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার মতো মানে হুটজুটি আর কেই বা নেবে, আর ওর বাবা মাও কেউ বেঁচে নেই। আমাদের বাড়িতে আছে, ঠিক আছে থাক, ও যতদিন থাকতে চায় থাক, কিন্তু এখন আর ওকে দ্বিতীয়বার বিয়ে কে দেবে? এইসব দেওয়া তো আর আমাদের পক্ষে সম্ভব নয়, সেসব আমরা করবো না। তো তখন না মানে ওনার যে সেই মানে কি বলবো বন্ধু বললেও এরা তো আর প্রকৃত অর্থে বন্ধু নয়, এরা মানুষকে খারাপ বুদ্ধিই দেয়। তো যাই হোক, তো সেই বন্ধুস্থানীয় লোকটি ওর দাদুকে তখন বলে যে তোমার তো কোনো পুত্র সন্তান নেই, আর তুমি তো দ্বিতীয়বার বিয়েও করতে চাও না, তো তুমি কিন্তু যদি চিন্তাভাবনা করতে থাকো একে নিয়ে, তাহলে কিন্তু কিন্তু তোমাকে তুমি চাইলে পুত্র সন্তান দিতে পারে। এবার এই কথাটা যখন ওনার সামনে বলে, উনি প্রথমে ব্যাপারটাকে প্রচণ্ডই আর কি মানে খারাপভাবেই নেয়, যে আবার কি কথাবার্তা, আমি মানে একে দিয়ে ভাববো যে আমি এর থেকে পুত্র সন্তান পেতে পারি, এটা আবার কীরকম ধরনের কথা। কিন্তু মানে সেই সময়ে পারিবারিক যা পরিস্থিতি ছিল সব কিছু মিলিয়ে কোথাও এই কথাটা শোনার পর থেকে ওই ভদ্রলোকের না মানে মনে মনে একটা মানে ব্যাপারটা নিয়ে চিন্তা করতে থাকে, যেটা আমাকে কি বলল। আর ওদিকে ওই যে বললাম ওই মেয়েটির মতিগতি ভালো ছিল না বলতে সে তার মনে কি চলতো কেউ জানে না, কারণ সে খুব চুপচাপ প্রকৃতির ছিল, সে কারোর সাথে খুব একটা ওখানে কথা বলতো না, কিন্তু তার চালচলন দেখে বোঝা যেত যে সে মানে ইচ্ছে করে যেতে ওর দাদুর সাথে কথা বলতে চলে যেত, ইচ্ছে করে ওখানে বসে থাকতো যেখান দিয়ে আর কি ওর দাদু যাতায়াত করতো। এবার একদিন ওর দাদু কি করে, ওর সাথে এমনিই কথা বলে, এবং বেশ 4-5 বার 6 বার যখন কথা হয়, তখন মেয়েটির মনে যে কিছু একটা চলছে সেটা ওর দাদু বুঝতে পারে, এবং এই জায়গা থেকেই কোনোভাবে ওর দাদুও কিন্তু ওই মেয়েটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। যাই হোক, তো এই যে ব্যাপারটা দুজনের মধ্যে একটা মানে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এটা কিন্তু বাড়িতে কেউ জানতো না, কারণ ওনাদের মানে উনি তো প্রচুর বড়লোক ছিলেন, এবং ওনার একটা বিশাল বাড়ি ছিল, তার পাশে আরও বিভিন্ন জায়গায় প্রচুর বাড়ি, প্রচুর জমি জায়গা ওনার নামে কেনা ছিল। তো উনি মাঝে মধ্যে বিভিন্ন ধরনের কাজকর্মের জন্য সেই সব বাড়িগুলোতেও যেতেন, এবং ওই যে মেয়েটি ছিল, যে আশ্রিতা ছিল, সে আবার বিভিন্ন কাজের জন্য হয়তো বাড়িতে একটা কোনো পুজো আর্চা হচ্ছে, বা ওনার যেহেতু অনেকগুলো বাড়ি ছিল সেই বাড়িতে হয়তো ঝাড়পোছ করতে হবে, তো এই মেয়েটা কি করতো, সেখানে গিয়ে ঝাড়পোছ করে আসতো, আর 2-3টে কাজের লোকও হয়তো যেত তাদের সাথে। এবার এভাবেই আস্তে আস্তে কিন্তু মেয়েটির সাথে মানে ওই আত্রিতা মেয়েটির সাথে এনার অন্য বাড়িতে মানে ওনাদের মূল বাড়িতে নয়, অন্য বাড়িতে মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ হতো, এবং সেই জায়গা থেকেই ওদের কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়, যেটা বাড়ির আর কেউ জানতো না এক্সেপ্ট একজন মহিলা চাকর ছিলেন, তিনি একমাত্র এই বিষয়টা জানতেন। এবং ওই আশ্রিতা মেয়েটিও বারবার বলেছিল, মানে সে যখন জানতে পেরে যায় বিষয়টা, সে বলে যে তুমি ভুলেও কিন্তু মানে ওনাকে বড় মা বলতো আর কি, বড় গিন্নিমা এরকম বলছে বড় গিন্নিমাকে কিন্তু এই কথাটা জানিও না, কেউ যেন জানতে না পারে। আর ওনাকে ওই জমিদার বাবু ছিলেন, তাকে তো সবাই ভয় পেতই, তো ভাবছে এত বড় একটা গোপন কথা আমি যদি বলে দিই তাহলে তো আমার মানে গর্দান চলে যাবে, তো সেও ভয়ে কিছু বলেনি। এবার এর পরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে
ওনার মানে ওই মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়। এবার প্রেগনেন্ট হয়ে গেছে, এবার কি করবে, একে তো আর সবার সামনে রাখা যাবে না। তো তখন দুটো চাকর বাকর দিয়ে, খুবই আর কি বিশ্বস্ত দুজন চাকর দিয়ে ওই মেয়েটিকে অন্য একটা ওনারই বাড়িতে দুজন চাকর দিয়ে রেখে দেওয়া হলো। এবার যাতে ওই মেয়েটি সবার সামনে না আসে, মানে সামনে এলে প্রেগনেন্সির ব্যাপারটা চাউর হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মেয়েটির স্বামী নেই, মেয়েটি এখানে আশ্রিতা হিসেবে থাকে, ফলে যদি জানাজানি হয়ে যায় যে মেয়েটি গর্ভবতী, তাহলে একটা বিশাল ঝামেলা অশান্তি হবে। প্রথমেই প্রশ্ন আসবে যে বাচ্চাটা কার, এ নিয়ে একটা বিশাল অশান্তি হওয়ার চান্স থাকে। তো সেই জন্য ওই জমিদারবাবু কী করেছিলেন, মেয়েটিকে আলাদা করে দুটো চাকর দিয়ে অন্য বাড়িতে রাখছিল। এবার এই যে এত কিছু ঘটছে, এই বিষয়টা কিন্তু ওনার স্ত্রী মানে একটু একটু করে মানে কীভাবে যেন উনি বুঝতে পারেন যে কিছু তো একটা গণ্ডগোল আছে। কারণ মেয়েটা হঠাৎ করে আশ্রিতা মেয়েটির বিষয়ে ওনার স্বামী অত বেশি মাথা ঘামাচ্ছে, তারপরে হঠাৎ করে ওকে অন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং যখন ওনার স্ত্রী জিজ্ঞেস করছে যে ওকে একবার তাহলে দেখে আসো, যখন শরীর ভালো না, তো তখন ওনার স্বামী বলছে না, তোমার গিয়ে দেখা করার কোনো দরকার নেই, ওকে আমি আলাদা রেখে দিয়েছি। মানে একটা যে গোপনীয়তা মেনটেন করছে ওনার স্বামী এই বিষয়টা নিয়ে, সেটা কিন্তু ওনার স্ত্রী বুঝে যায়, কিন্তু কেন করছে সেটা উনি বুঝতে পারছিলেন না। যাই হোক, তো এইসব বিষয়ে যতই কেউ গোপন রাখার চেষ্টা করুক না কেন, সেটা তো খুব বেশি দিন গোপন থাকে না। তো ওনার স্ত্রী একদিন জানতে পেরে গেলেন, এবং জানতে পেরে উনি ওই মেয়েটা যেখানে ছিল, যে বাড়িতে ছিল, উনিও চাকর বাকর নিয়ে ওনার স্ত্রী আর কি মেয়েটির সাথে দেখা করতে যায়। এবার মেয়েটিকে তো ওখানে যে জমিদার ছিল সে তো মানে একদম রানীর হালে রেখেছে, তার খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, তাকে গয়না গড়িয়ে দিয়েছে, তাকে সাদা শাড়ির বদলে তাকে রঙিন কাপড় কিনে দিয়েছে, মানে সে একদম সুখে একদম রয়েছে, যথেষ্ট লাক্সারিভাবে রয়েছে। এবং মানে ওই বড় গিন্নিমা যখন গিয়ে দেখলো যে মেয়েটা এভাবে রয়েছে এবং মেয়েটা গর্ভবতী, ওকে দেখে বোঝা যাচ্ছে, মানে ওনার তখন আর কিছু বুঝতে পুরোপুরি মানে বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল। এবং উনি খুবই কষ্ট পেলেন যে ওনার স্বামী ওনাকে ঠকিয়ে এইভাবে একটি মেয়ের সাথে, মানে এই মেয়েটির সাথে, যে কিনা ওদেরই অনেক দূরের পরিচিত, মানে ডাইরেক্ট আত্মীয় হয় না, তো মানে তার সাথে একটা এরকম সম্পর্ক ওনার খুব খারাপ লাগে। এবং উনি মেয়েটাকে বলে যে তুমি জেনে শুনে মানে এই ব্যাপারটাকে তুমি সম্মতি দিলে কি করে। তো তখন মেয়েটি বলে যে আমার কি আছে, আমার বাপ মা নেই, আমার স্বামী নেই, আমার তো তিনকুলে কেউ নেই, উনি আমাকে ভালোবাসা দিয়েছেন, উনি আমাকে সম্মান দিয়েছেন, তাই আর তো কোনো এখানে কোনো কারণ নেই। এবার দেখছে যে সত্যি মেয়েটা যেগুলো বলেছে সেটা শুনে আর ওকে কী বলবে, তো উনি ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসে। এবার ব্যাপারটা অন্দরমহলের ভিতরে একটা চাপা একটা মানে কি বলবো একটা আলোড়ন ফেলে দিল। উনিও জানতে পারলেন যে ওনার স্ত্রী পুরো বিষয়টা জেনে গেছে। এইবার উনি ভাবলেন যে ওনার স্ত্রী যখন বিষয়টা জেনেই গেছে, তাহলে মেয়েটাকে তো আলাদা রাখার আর কোনো মানে হয় না। তো উনি তখন মানে একদম যখন বাচ্চাটা হবে তখন মেয়েটাকে উনি একদম মূল যে বাড়ি সেই বাড়িতেই এনে রাখলেন, এবং একদম একটা সিকিওর্ড ঘরে, যে ঘরে কারোর যাওয়ার অনুমতি ছিল না, সেই ঘরে মেয়েটাকে এনে তোলা হলো। যাই হোক, তো এরপরে আস্তে আস্তে সময় এগিয়ে এলো এবং মেয়েটার সন্তান প্রসব করলো, এবং সেটা কিন্তু পুত্র সন্তানই হলো। সত্যি সত্যি কিন্তু মেয়েটার ছেলে হলো। এবার ছেলে যখন হলো, মানে উনি তো মানে প্রচণ্ড খুশি। আচ্ছা, এখানে যেটা সঙ্গীতাদি মেনশন করেছেন যে ওনার ছেলে হয়েছিল বলে উনি যে ওনার 4 কন্যা সন্তানকে অবহেলা করতেন বা ওনার স্ত্রীকে অবহেলা করতেন, কিছু দিতেন না, তা কিন্তু নয়। উনি ওনার কন্যা সন্তানদেরকে যথেষ্ট ভালোবাসতেন, তাদের প্রতি দায় দায়িত্ব কর্তব্য সবই উনি যেরকমভাবে আগে পালন করতেন এখনও ঠিক সেইভাবেই উনি পালন করতেন। সেই দায়িত্ব কর্তব্যে কিন্তু উনি কোনো রকম কোনো খামতি দেননি। কিন্তু উনি ওই পুত্র সন্তান পেয়ে প্রচণ্ড খুশি হয়েছিলেন। এইবার উনি ভাবলেন যে ছেলে যখন হয়েই গেল, তাহলে মেয়েটিকে এবার এভাবে তো একটা স্ট্যাটাস তো দিতে হবে, কারণ এখনও অবধি বিষয়টা শুধুমাত্র পরিবারের মধ্যে ছিল এবং খুব বিশ্বস্ত 1-2 মানে চাকর বাকর এবং ওনার 1-2 বন্ধু, ব্যবসায়িক বন্ধু, তারা জানতো। এবার তখনকার দিন মানে বিয়ে তো সেভাবে হয়নি, তো উনি তখন ভাবলেন যে না, মেয়েটাকে এবার বিয়ে করতে হবে, কারণ বিয়ে যদি না করা হয় তাহলে
মানে ছেলেটাকে যে রেকগনিশন উনি দেবেন, তাহলে তার মায়ের স্ট্যাটাস কী হবে। এবং সেই সময় ওনার মাও বেঁচে ছিলেন, তো ওনার মা বললেন যে ঠিক আছে, যা হবার হয়ে গেছে। ওনার মাও কিছু জানতেন না, কিন্তু উনি যখন শুনলেন যে মেয়েটার ছেলে হয়েছে, উনিও খুব খুশি হয়ে গেলেন। এবং ওনার মাই তখন বললেন যে একটা ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শুধুমাত্র ঠাকুরমশাইকে ডাকা হবে, ওনার বিয়ে দিয়ে দেওয়া হবে মেয়েটার সাথে। যাই হোক, তো মেয়েটাকে বিয়েও দেওয়া হলো মেয়েটার সাথে। এই অবধি যে ব্যাপারগুলো চললো, এই অবধি ব্যাপারটা কিন্তু একদম স্বাভাবিক ছিল। মানে স্বাভাবিক বলতে কোনো অশান্তি ছিল না, সব কিছু স্মুথলি এগোচ্ছিল। এবার এই যে মেয়েটার বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে যে মেয়েটা জীবনের প্রতি কোনো আশা ছিল না, কোনো স্বপ্ন ছিল না, যে মেয়েটা দুটো খেতে পেলেই, পেট ভরে দুটো খেতে পেলেই যার মনে শান্তি ছিল, সেই মেয়েটা কিন্তু এবার আস্তে আস্তে একটু অন্যরকম হয়ে গেল। সে গা ভর্তি গয়না পরে ঘুরে বেড়াতো এবং সে সমস্ত দাসীবাদী সবার উপরে খুব ছড়ি ঘোরাতো। মানে সে সব কিছুকে ডমিনেট করবে, সে সবাইকে কাজ দেবে, সবার মাথার উপরে সে চড়ে বসবে, একদম রানীমা টাইপের তার আচার আচরণ হয়ে গেল। এবং যেহেতু সে ছেলে সন্তান জন্ম দিয়েছে, সেও কিন্তু বেশ অহংকারী হয়ে পড়ল। অদ্ভুতভাবে মানে সেই মেয়েটি তার স্বামীকেও কিন্তু মানত না, অর্থাৎ সে কিন্তু তার স্বামীর কথা, তার জমিদারবাবুর কথাও শুনতেন না। আর এদিকে এই সমস্ত কিছু দেখে জমিদারের যে প্রথম স্ত্রী ছিল, তিনি কিন্তু খুব কষ্ট পেয়েছিলেন। বাট ওনাকে জমিদার বুঝিয়েছিলেন যে দেখো, আমার তো পুত্র সন্তান হয়নি, তাই আমি চাই আমার একটা পুত্র সন্তান হোক, তাই এই বিয়েটা আমি করেছি। তুমি চিন্তা করো না, তোমার যেরকম মান সম্মান, আমার মেয়েদের প্রতি যেরকম দায় দায়িত্ব, আমি সবই ঠিকমতো পালন করব, কিন্তু তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও না। এবার ওনার প্রথম স্ত্রী সমস্ত কিছু দেখে বুঝে শুনে তাও ওই সংসারই রয়ে গেলেন, কিন্তু তিনি খুব মনে মনে কষ্ট পেয়েছিলেন। এইবার যেটা দেখা গেল যে সেই দ্বিতীয় স্ত্রী, যে একসময় ঠিকমতো খেতে পেত না, খুব গরিব বাড়ি থেকে উঠে এসেছিল, সে তখন আস্তে আস্তে মাথা চারা দিয়ে উঠতে লাগলো এবং সে সংসারে কাউকে মানত না, সবার উপরে সে কথা বলবে। এবং তার স্পেশালি রাগ ছিল তার সেই প্রথম স্ত্রীর উপরে। সে তার সাথে বিভিন্ন আছিলায় ঝগড়া অশান্তি করত। তাকে যদি জমিদারবাবু কিছু এনে দিত, মানে তার প্রথম স্ত্রীকে, সে দ্বিতীয় স্ত্রী বলতো তুমি যদি ওকে একটা হার করে দাও, আমাকে দুটো হার করে দিতে হবে। এইরকমভাবে কিন্তু সে সংসারে একটা অশান্তি সৃষ্টি করত, প্রায় দিনই সেখানে অশান্তি লেগে রইত। আর ওই যে জমিদারের যে 4টে কন্যা সন্তান ছিল, তাদেরকে কিছু দিতে দেখলেও কিন্তু এই যে দ্বিতীয় স্ত্রী, তিনি কিন্তু খুব অশান্তি করতেন। সবাই তখন বলতে লাগলো যে এই রকম যে মানে মেয়েটা যে আস্তে আস্তে এই পর্যায়ে চলে যাবে, সেটা মানে কেউ ভাবতেই পারেনি যে এরকম একটা কিছু হতে পারে। কিন্তু আস্তে আস্তে সংসারের সমস্ত কিছু কিন্তু খারাপের দিকে যেতে থাকে, সংসারে কোনো শান্তি বলে কিছুই ছিল না। তো ওনাকে এরকম যখন বারবার করছে দেখে, তো জমিদার বলল যে ঠিক আছে, তোমাকে আমি আলাদা বাড়িতে রাখবো, আরও বড় একটা বাড়ি করে সেখানে আমি তোমায় রাখবো। তো সেই মেয়েটি এতটাই জেদি ছিল, সে বলল না, আমি এই বাড়িতে থাকবো, যদি কাউকে যেতে হয় তাহলে আপনার প্রথম স্ত্রীকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তো উনি তো তখন সেখানে বাধা দিলেন, বললেন না, যদি আমার স্ত্রীকে যদি আমার বাড়ি থেকে তাড়িয়েই দেওয়ার হতো, আমি অনেক আগেই দিতাম, কিন্তু সেটা হবে না। এইবারে সেই দ্বিতীয় স্ত্রী যখন বুঝতে পারল যে সংসারে প্রথম স্ত্রীর যে মান মর্যাদা যেটা আগে ছিল সেটা এখনও রয়েছে, সে তখন মানে মনে মনে ঠিক করে নেয় যে যেভাবেই হোক প্রথম স্ত্রীকে এই সংসার থেকে তাড়িয়ে দিতে হবে, অথবা এমন কিছু করতে হবে যাতে জমিদার তার কথাতেই ওঠে বসে এবং প্রথম স্ত্রীকে এবং তার যে 4টে কন্যা সন্তান রয়েছে তার দায় দায়িত্ব থেকে নিজেকে অব্যাহতি দেয়। এবারে আস্তে আস্তে যখন বিভিন্ন রকমভাবে সে জমিদারবাবুকে নিজের কথায় জালে ফাঁসানোর চেষ্টা করা শুরু করে, কিন্তু সেক্ষেত্রে কোনো লাভ হলো না, তখন তার মাথায় একটা অন্য বুদ্ধি আসে। সেটা ঠিক সে কোথা থেকে পেয়েছিল বা কীভাবে তার মধ্যে এই বিষয়টা এসেছিল সেটা সঠিকভাবে জানা নেই, কিন্তু যেটা কিছুদিন পর থেকে সবাই বুঝতে পারে যে ওই দ্বিতীয় স্ত্রী, সে কিন্তু তার ঘরে বিশেষ কিছু ক্রিয়া আদি করা শুরু করেছে, মানে যেটাকে বলা যেতে পারে তন্ত্রের ক্রিয়া আদি। তার ঘরে বিভিন্ন ধরনের তন্ত্রের যে জিনিসপত্র লাগে, তন্ত্র সাধনা, সেই সমস্ত জিনিস পাওয়া যেত। সে রাতের বেলা রক্ত বস্ত্র ধারণ করে
নিজের ঘরের ভিতরে অনেকক্ষণ ধরে কোনো যজ্ঞ করতো, মন্ত্র বলতো, এইগুলো করতো। এবার প্রথম প্রথম যখন এই জিনিসগুলো সামনাসামনি হয়, সবাই যখন জানতে পারে, তো স্বাভাবিকভাবেই জমিদার তাকে জিজ্ঞেস করে যে তুমি এগুলো কি করছো। তখন কিন্তু সে বলে যে সে গৃহশান্তির জন্য এবং জমিদারের যাতে আয় উন্নতি আরও বাড়ে সেই জন্য নাকি সে কিছু ক্রিয়া আদি করছে। তো জমিদার সত্যি কথা বলতে কি তিনি প্রচণ্ড অহংকারী ছিলেন ঠিকই, কিন্তু ওনার যবে থেকে এই পুত্র সন্তান হয়, এই দ্বিতীয় স্ত্রীকে উনি বিয়ে করেন, তখন থেকে কিন্তু ওনার স্বভাব চরিত্রে একটু পরিবর্তন এসেছিল। মানে তিনি আগের মতো আর অত অত দুর্দণ্ড প্রতাপ ছিল না। সে একটু মানে ভয় ভয়েই থাকতো যে আবার সংসারে কি অশান্তি হয় না হয়। এবং কোথাও হয়তো সে বুঝতে পেরেছিল তার এই দ্বিতীয় বিয়েটা করা একেবারেই উচিত হয়নি। সেই পুত্র সন্তান পাওয়ার আশায় সে যেটা করেছে সেটা হয়তো কোথাও তার করা উচিত হয়নি। এবং তিনি এটাও তার সাথে সাথে বুঝতে পারতেন যে তার প্রথম স্ত্রী তাকে খুবই ভালোবাসে বলে এই সিচুয়েশানেও সে কিন্তু তার সাথে রয়েছে, সেই বাড়িতেই রয়েছে, অনেক অপমান, অনেক কিছু গঞ্জনা শুনেও। কিন্তু যা হয় আর কি, মানুষের জীবনে মানে কিছু একটা ঘটে যাওয়ার আগে মানুষকে সাবধান হতে হয়, কিছু একটা হয়ে যাওয়ার পরে তো আর সেই সাবধানতা অবলম্বন করে তো কোনো লাভ হয় না। তাই কোথাও হয়তো উনিও বুঝতে পেরেছিলেন যে উনি ভুল করেছেন। এইবারে ওই দ্বিতীয় স্ত্রী আস্তে আস্তে ঘরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা শুরু করলো। যেমন ধরুন, জমিদার বাড়িতে ঢোকার মুখে যে বড় যে তোরণ ছিল সেখানে সে মানে প্রত্যেক দিন রাতের বেলা একটা মাটির হাঁড়ি করে কিছু একটা ঢুকিয়ে সেই হাঁড়িটাকে দরজার সামনে রেখে দিত। এবার একদিন জমিদারের সেটা চোখে পড়েছে। সে তখন বলেছে যে এটা কি, এখানে কেন রাখা হয়েছে। সেখানে যে চাকর ছিল তাকে, তো সে বলেছে যে ওনাকে আর কি ছোটো গিন্নিমা বলতে ছোটো ছোটো গিন্নিমা এটা রেখেছে, বলেছে এটা না সরাতে। এবার উনি এসে হয়তো ওনাকে জিজ্ঞেস করেছে যে তুমি এটা কি রেখেছো, তো সে বলছে না ওটা ওখানেই থাকবে, ওটা যদি থাকে তাহলে আপনার আয় উন্নতি আরও বাড়বে, আপনি আরও সম্পত্তির অধিকারী হবেন। এবার সত্যি কথা বলতে কি ওই জমিদার নিজে অনেক অল্প বয়সেই অনেক বিষয় সম্পত্তি করেছিলেন, ফলে তার না আর সেই বিষয় সম্পত্তির দিকে আর লোভ ছিল না। সে তখন শান্তি মনে হয়তো সংসারটাই করতে চেয়েছিল। তো সে বলছে না না তুমি এসব করো না, এগুলো করাটা ঠিক না। কিন্তু সেটা কে কীভাবে শোনে। এবং সে জমিদারকে জোর করে বিভিন্ন ধরনের শিকড় বাকড় খাওয়ানো, তারপরে বিভিন্ন পাতার রস খাওয়ানো, এগুলো করা শুরু করেছিল। এবং জমিদারবাবু বুঝতে পারছিলেন যে কিছু একটা ভুল হচ্ছে। ইভেন ওনার বাড়িতে তখন একটা এমন সিচুয়েশন হয়ে গেছিল যে জমিদার তার নিজের প্রথম স্ত্রীর ঘরে পর্যন্ত যেতে পারতেন না, মানে গেলেই অশান্তি হতো। এবং উনি বুঝতে পারতেন যে প্রত্যেক দিন ওনাকে ওনার সেই দ্বিতীয় স্ত্রী কিছু একটা খাওয়ায় যেটা খুব একটা স্বাভাবিক নয়, এবং ওটা খাওয়ার পরেই কিন্তু জমিদারের কীরকম একটা শরীর অস্বস্তি করতো। ওনার প্রথম স্ত্রীকে দেখলে ওনার ভীষণ রাগ হতো, মানে উনি চাইতেন না, বাট তা সত্ত্বেও হয়তো কোনো একটা বাজে কথা, একটা রুড কথা বলে ফেলতেন। এবং বলার পরে উনি নিজে মনে মনে খুব কষ্ট পেতেন যে আমার প্রথম স্ত্রীকে আমি এরকম বললাম, আমি তো এরকম মানুষ নই, আর ওকে আমার এটা বলার কথাও ছিল না, কিন্তু আমি তাও কেন বললাম। এবং প্রতিটা সময় ওনার সেই দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীর নামে বিভিন্ন ধরনের উল্টোপাল্টা কথা ওনার সামনে বলতো। এবার যা হয় আর কি, যে জমিদার মানে এই ধরনের যারা বড়লোক ছিল বা জমিদার ছিল তাদের আশেপাশে প্রচুর লোকজন থাকতো, তাদের মধ্যে যে সবাই খুব ভালো ছিল তাও নয়, আবার সবাই যে খুব খারাপ ছিল তাও নয়। তো ওনারই একজন খুব পরিচিত একজন, সে একদিন জমিদারকে বলে যে তোমাকে এত বছর ধরে দেখছি, কিন্তু তুমি তো অনেক পাল্টে গেছো, তুমি এখন তোমার দ্বিতীয় স্ত্রী যা বলে তুমি সেটাই করো। মানে উনিও জমিদার আর কি অনেক সময় নিজের মনের অনেক কথা তার সাথে শেয়ার করতো। তো বলেছে এরকম যে কতদিন হয়ে গেল আমি আমার প্রথম স্ত্রীর সাথে ভালো করে কথা পর্যন্ত বলি না, মেয়েদের সাথে খুব একটা আমার কথাবার্তা হয় না, কিন্তু আমি আমার মেয়েদেরকে এবং প্রথম স্ত্রীকেও যথেষ্ট ভালোবাসি, এরকম কথাবার্তা আর কি বলেছে। তো তখন উনি বলছেন যে তুমি কেন শুধুমাত্র দ্বিতীয় স্ত্রীর কাছেই মানে কথা বলো, গল্প করো, তুমি তোমার প্রথম স্ত্রীকে কেন এরকমভাবে অবহেলা করছো। আজকে সে সব কিছু জেনে শুনে তোমার কাছে আছে, এবং ওনার যে প্রথম স্ত্রী সে কিন্তু যথেষ্ট অভিজাত বাড়ি থেকেই আর কি অভিজাত বাড়ির মেয়ে ছিল, ফলে সে যদি চাইতো তাহলে হয়তো সে খুব সহজেই তার বাপের বাড়ি চলে যেতে পারতো, কিন্তু সে কিন্তু যায়নি। তো তখন ওনাকে বোঝায় যে তুমি কিন্তু এগুলো করো না। তো সেই সময় জমিদারবাবু
কিছু কথা ওই ভদ্রলোককে শেয়ার করেন। কি কথা? যেটা সেই কথাগুলো শেয়ার করে যে কথাগুলো মানে ওই পরিবারে বা ওই সংসারে কেউ জানতো না, যে ওনাকে ওনার দ্বিতীয় স্ত্রী প্রত্যেক দিন রাতের বেলা শোয়ার আগে একটা কিছু মানে বিশেষ একটা কিছু খেতে দিত, এবং উনি বুঝতে পারতেন যে ওনার সেই দ্বিতীয় স্ত্রী মানে যেটা দিত সেটা কোনো খাবার হোক বা জল হোক যাই হোক, তার মধ্যে যে কিছু একটা মিশিয়ে দিত সেটা উনি বুঝতে পারত। কিন্তু ওই যে বললাম যে ওনার অবস্থা একটা এমন হয়ে গেছিল, উনি বুঝতে পারলেও কোনো কিছু মানে করতে পারতেন না বা প্রতিবাদ করতে পারতেন না, সেটা যে কারণেই হোক না কেন। উনি সেই যে ঘুরিয়ে কথা বলা বা প্রতিবাদ করা, সেটা কেন জানি না ওনার দ্বারা হতো না, উনি পারতেন না করতে। তো উনি তখন সেই ভদ্রলোককে বলেন যে জানো তো, আমাকে আমার দ্বিতীয় স্ত্রী এরকম কিছু একটা খাওয়ায়, এবং ও বাড়িতে বিভিন্ন জায়গায় তাবিজ কবজ রেখে দেয়, সে সর্ষে ছিটিয়ে রাখে, দরজায় এরকম মাটির কলস রেখে দেয়। তো সেই সমস্ত শুনে ওনার সেই শুভাকাঙ্ক্ষী যিনি ছিলেন তিনি বলছেন, কি বলছেন আপনি? তোমার বাড়িতে এরকম তোমার দ্বিতীয় স্ত্রী করছে আর তুমি এখনও চুপচাপ বসে আছো? বলছে আমার শরীর ভালো লাগে না, আমার বাড়িতে গেলেই এক এক সময় আমার ভীষণ শরীর জ্বালা করে, সারা শরীর জ্বলতে থাকে, এরকম নানান কথাবার্তা বলে। যে আমার প্রথম স্ত্রী আগে কত হাসি খুশি থাকতো, এখন সে সারাক্ষণই কান্নাকাটি করে। মানে পরিবারের আর কি যেটা সেই সময় রিয়েল সিচুয়েশন সেটা উনি বলেন। এবার এগুলো শুনে ওই লোকটা বলছে যে ওনাকে আর কি বলেন যে দেখো, তোমার দ্বিতীয় স্ত্রী যেটা করছে আমার মনে হয় এটা ভালো কিছু করছে না, আর তোমারও দেখছি শরীর স্বাস্থ্য আগের থেকে অনেক ভেঙে গেছে, তো তুমি কিন্তু তোমার দ্বিতীয় স্ত্রীর থেকে একটু দূরত্ব বজায় রাখো, আর তোমার দ্বিতীয় স্ত্রীকে বলে দাও যেন সেই কাজগুলো থেকে বিরত থাকে। তুমি জমিদার, তুমি পরিবারের মাথা, তুমি একটা মহিলার কাছে যে যার সাথে তোমার কদিনের কিছু সামান্য কিছু সময়েরই আলাপ হতে পারে, সে তোমার সন্তানের মা, কিন্তু তাই বলে সে তোমাকে যা বলছে তুমি তাই করছো, এটা তো ঠিক না। মানে হয় না যে মানে উনি বলছেন যে আমি যেন কীরকম বশ হয়ে যাই ওর কাছে গেলে, আমার এক এক সময় ভীষণ রাগ হয়, আমি ভাবি যে ওকে অনেক কথা বলবো, ওকে আমি বারণ করব, কিন্তু যখনই ও আমার সামনে আসে বা ও কিছু একটা করে বা আমাকে কিছু একটা বলে, আমি সেটাকে উপেক্ষা করতে পারি না। আমি যে ওকে কিছু একটা ঘুরিয়ে বলবো সেইটা আমি করতে পারি না, যেন আমি ওর মানে বশ হয়ে গেছি। তো তখন ওই লোকটা বলে যে হয়তো সে তোমাকে বশীকরণ করেছে, প্রবলভাবে বশীকরণ করেছে, কিন্তু তোমাকে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। তো জমিদার বলছে যে আমি তো কিছুতেই পারছি না। তো তখন ওই লোকটা ওনাকে ওনাদেরই ওখানে একটা অনেক পুরনো মা দুর্গার মন্দির ছিল, তো সেই মা দুর্গার মন্দিরে নিয়ে যায়, এবং সেখানকার যিনি একজন বৃদ্ধ ঠাকুরমশাই ছিলেন, তো সে তখন ওনাকে একটা মায়ের চরণের একটা ফুল দেয়, দুটো ফুল দেয়, অ্যাকচুয়ালি দুটো ফুল দেয়, দুটো ফুল দিয়ে বলে যে একটা তুমি তোমার কাছে রাখো আর একটা তোমার প্রথম স্ত্রীকে দাও। আমার মনে হচ্ছে তোমার পরিবারের উপরে খুব সম্ভব তোমার দ্বিতীয় স্ত্রী তোমার উপরে বশীকরণ করছে, এবং এমন কিছু কালো জাদু করছে যাতে করে সে মানে শুধু সে আর তুমি ছাড়া, তোমাদের ছেলে সন্তান ছাড়া আর কেউ যেন এই পরিবারে ভালো না থাকে বা সেই পরিবারে না থাকে। এই জন্য কিন্তু তোমাদের পরিবারের উপরে একটা অনেক অনেক বড় একটা ফাড়া বা বলা যেতে পারে কালো সময়, খারাপ সময় কিন্তু নেমে আসতে চলেছে। যদি এটা থেকে বাঁচতে চাও তাহলে তুমি এই ফুলটা প্রত্যেক দিন মাথায় ছুঁয়ে তোমার মাথার কাছে রেখে দেবে, এবং তোমার প্রথম স্ত্রীকেও এই ফুলটা দিয়ে দেবে। তোমার প্রথম স্ত্রী এবং তোমার যে 4 কন্যা সন্তান রয়েছে তাদের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো এগুলো শুনে উনি তো খুব ভয় পেয়ে যান, এবং একটা মুহূর্তের জন্য উনি না মানে বিশ্বাস করতে পারছিলেন না যে সেই মেয়েটা যে ওনাদের বাড়িতে এসেছিল আশ্রিতা হিসেবে, যাকে তার শ্বশুর ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, সে মানে একটা ছেঁড়া শাড়ি পরে যাকে বলে এসেছিল, সে আজকে এসে মান পেয়েছে, সম্মান পেয়েছে, মাথার উপরে ছাদ পেয়েছে, শাড়ি গয়না গাটি কি পায়নি। কিন্তু উনি ভাবতে পারছিলেন না যে সেই মেয়েটা মানে এতটা হিংসে পরায়ণ হয়ে ওনার প্রথম স্ত্রী ক্ষতি করতে চাইছে, তার 4 যে কন্যা সন্তান রয়েছে তাদেরকে বাড়ি থেকে বার করে দিতে চাইছে, তাদের ক্ষতি চাইছে। এটা না একটা সময় উনি বিশ্বাস করতে পারেন না। এবং উনি যখন ওই জবে থেকে ওই ফুলটা উনি নিজের কাছে রাখলেন এবং ওনার প্রথম স্ত্রীকে দিলেন, মানে জমিদারবাবু বিশেষত বুঝতে পারলেন যে সত্যি উনি যেন এতদিন একটা ঘোরের মধ্যে ছিল। উনি সব কিছুই দেখতে পেতেন যে ওনার
সেই দ্বিতীয় স্ত্রী ঘরের চৌকাঠে কিছু একটা লেপে রেখে দিল। তারপরে ওনার যে প্রথম স্ত্রীর যে ঘর, সেই ঘরের চৌকাঠে কিছু একটা রেখে দিল। উনি কিন্তু সব দেখতে পেতেন। কিন্তু হয় না যে যাদেরকে প্রবলভাবে বশীকরণ করা হয় তাদের ক্ষেত্রে নাকি এইটাই হয় যে তারা সব কিছু দেখতে পায়, বুঝতেও পারে, কিন্তু যেহেতু তারা মানে বশীকরণের শিকার, তাই জন্য তারা কিন্তু সব কিছু দেখে শুনে বুঝেও প্রতিবাদ করতে পারে না। তো এবার ওই মায়ের আশীর্বাদী ফুল জবে থেকে নেওয়া হলো, ওখানে মায়ের প্রসাদ দিয়েছিল, সেই প্রসাদটা উনি খেয়েছিলেন এবং উনি কিছুটা নিয়েও এসেছিলেন ওনার প্রথম স্ত্রী এবং তার 4 কন্যা সন্তানের জন্য। এবং এসে যখন উনি ওনার প্রথম স্ত্রীকে ঘটনাটা বলেন এবং তারপরে প্রসাদ মায়ের সেই চরণের ফুল দিয়ে বলেন যে তুমি এটা রেখে দিও, মেয়েদের কপালেও ছুঁয়ে দিও এবং তুমিও প্রসাদটাকেও মেয়েদেরকেও দিও। তো তারপর থেকে মানে ওনারা বুঝতে পারেন যে মানে এই জিনিসটা যে ওনার দ্বিতীয় স্ত্রী করা শুরু করেছে সেটা অ্যাকচুয়ালি খুব ভয়ঙ্কর লেভেলের একটা কাজ ছিল। এবার যেটা হলো, আস্তে আস্তে ওই বশীকরণের প্রভাব ওই জমিদারের উপর থেকে কাটতে থাকে। এবার যে মুহূর্তে ওই বশীকরণের প্রভাবটা কাটতে শুরু করে, ঠিক সেই মুহূর্ত থেকে জমিদার বাবু কিন্তু এবার তার দ্বিতীয় স্ত্রীর বিভিন্ন কার্যকলাপের প্রতিবাদ করা শুরু করে। প্রথমেই বলেন যে তুমি এই ধরনের কোনো কলস টলস কিছু এখানে রাখা যাবে না, তুমি যেটুকু যা করবে তোমার ঘরে করবে। এবং তারপরে মানে ওনাদের অ্যাকচুয়ালি 2টো ঘর ছিল। এবার দ্বিতীয় স্ত্রী সেই মানে অন্য যে ঘরটা আর কি ওনারা শুতেন, সেই ঘরটা না, অন্য পাশের আর একটা ঘরে জমিদারবাবু যখন যান, গিয়ে দেখছেন যে ওই ঘর ভর্তি শুধুমাত্র তন্ত্র সাধনার মানে বিভিন্ন উপাদান রাখা রয়েছে এবং সেখানে এমন কিছু কিছু বিশেষ দ্রব্য ছিল যেগুলো কিন্তু কোনো সাধারণ পুজো আর্চায় কোনো কাজে লাগে না। এবং ওই জমিদার বাড়িরই একজন চাকর ছিলেন, যেই চাকর ওই দ্বিতীয় স্ত্রীর খুব কাছের ছিলেন এবং সে কিন্তু বাইরে থেকে এই জিনিসগুলো এনে এনে এই দ্বিতীয় স্ত্রীকে দিতেন, কারণ তিনি তো আর বাইরে বেরোতেন না, সেই চাকরকে দিয়ে উনি এই কাজগুলো করাতেন। এবং সেটাও কিন্তু জমিদার বাবুর কানে চলে এলো এবং তিনি বুঝতে পারলেন যে এই কাজগুলো করছে। এবার সেই চাকরকে যখন ডেকে পাঠানো হলো, সে তো প্রথমে স্বীকার করতে চায় না, তারপরে সে কান্নাকাটি করে জমিদারবাবুর পায়ে লুটিয়ে পড়ে, বলে যে আমি তো গরিব মানুষ, আমাকে ছোট গিন্নিমা টাকা পয়সা দিত, আমাকে বলতো এই জিনিসগুলো এনে দিতে হবে। এবং তাকে এটাও বলতো যে মানে ওনাদের ওখানে নদী পার হয়ে একজন সাধক আছেন, তার কাছ থেকে কিছু জিনিসপত্র মানে সে কিছু জিনিস দিত, সেটা সেই চাকর ওই নদী পার পেরিয়ে ওই সাধকের থেকে এনে এই ছোট গিন্নিমাকে অর্থাৎ জমিদারবাবুর দ্বিতীয় স্ত্রীকে দিতে, এবং দ্বিতীয় স্ত্রী আবার কিছু কিছু জিনিস ওই চাকরের হাত দিয়েই পাঠাতেন ওই সাধককে দিয়ে আসার জন্য। তো এগুলো সমস্তটা যখন জানাজানি হয়ে গেল, তো জমিদারবাবু তো প্রবল রেগে গেলেন। উনি তখন ওনার দ্বিতীয় স্ত্রীকে যখন এইসব বিষয়ে জিজ্ঞেস করলেন, তখন কিন্তু তার দ্বিতীয় স্ত্রী অনেক কথাই অস্বীকার করলেন এবং সে পরিষ্কার বলল এই চাকর মিথ্যে কথা বলছে। এবং এরপরে প্রচুর ঝামেলা অশান্তি হয় এবং সেই চাকরকে আলটিমেটলি বাড়ি থেকে তার মানে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু তাড়িয়ে দিলেও জমিদারবাবু বুঝতে পারেন যে সেই যে চাকর আজ থেকে বহু বছর ধরে ওনাদের বাড়িতে কাজ করছে ওনাদের পরিবারে হয়ে, সে যে মিথ্যে কথা বলছে না সেটা উনি বুঝতে পারেন। এবং তারপরে আড়ালে তিনি ওই চাকর যিনি ছিলেন, যে আর কি ওনার দ্বিতীয় স্ত্রীর খুব ঘনিষ্ঠ ছিলেন, যে আর কি ওনার স্ত্রী যা বলতো তাই করে দিত, তো তার থেকে যখন যোগাযোগ করে তো উনি জানতে পারেন যে নদী পাড়ে যে সাধক থাকতো সেই সাধক কিন্তু কোনো সাধারণ সাধক ছিল না, সে কিন্তু কালো জাদুর উপাসক ছিলেন এবং সে বিভিন্ন ধরনের জাদুবিদ্যাকে কাজে লাগাতেন। এই কথা যখন উনি জানতে পারেন, তো জমিদার তখন লোক পাঠালো যে সেই সাধককে তাহলে নিয়ে আসা যাক। এইবারে কিভাবে যেন সেই সাধক বিষয়টা বুঝতে পেরে যায় যে জমিদার বাড়িতে তার কথা সবাই জেনে গেছে, বিশেষত জমিদারবাবু জেনে গেছে। তো তিনিও সেখান থেকে চম্পট দেয়, তাই কিন্তু ধরা যায় না। এবং জমিদারের লোক যখন সেইখানে গিয়ে পৌঁছয়, সেখানে গিয়ে জানতে পারে যে ঠিক তার আগের দিন রাতের বেলায় ওই সাধক ওই জায়গা ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু সেখানে তার সাধনার বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। এবং ওইখানের যে গ্রাম ছিল সেই গ্রামের লোকেরা বলে যে ওই সাধক নাকি মানে
এমন সাধনা করত, সেখান থেকে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের বিকট আওয়াজ পাওয়া যেত, গাছপালা প্রচণ্ডভাবে, মানে হাওয়া নেই অথচ গাছপালা নড়ছে, এই ধরনের অনেক কিছুই কিন্তু ওখানকার যে গ্রাম ছিল সেই গ্রামের লোকেরা সেসবের সাক্ষী ছিল। এবং তারাও বলেন যে ওই সাধক যা করতো সেটা যে খুব স্বাভাবিক সাধারণ কোনো সাধনা বলুন বা ভগবানের উপাসনা বলুন, সেটা যে ছিল না সেটা কিন্তু গ্রামের লোকেরা বুঝে গেছিল। যাই হোক, এবার ওই সাধককে তো ধরা গেল না। এবার এদিকে যেটা হলো সেটা হচ্ছে দ্বিতীয় স্ত্রী এবার প্রবল ক্ষেপে উঠল। সে তখন সরাসরি জমিদারকে বলছে যে এই সংসারে সেই মানে আর কি পুরোটা তারই অধিকার, তা মানে জমিদারকে তার প্রথম স্ত্রী এবং তার 4 কন্যা সন্তানকে ওই বাড়ি থেকে, মানে ওই মূল বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে। এবার স্বাভাবিকভাবেই জমিদারবাবু পরিষ্কার বলেন যে না, এটা কখনোই সম্ভব নয়। তো তখন কিন্তু সে আরও মানে প্রচণ্ড ক্ষেপে ওঠে এবং সে দরজা বন্ধ করে বেশিরভাগ সময় থাকতো। এবং সে কী করতো, তার যে পুত্র সন্তান তাকেও কিন্তু মানে জমিদার বাবুর সাথে খুব একটা মানে মিশতে দিত না, কাছে যেতে দিত না জমিদার বাবুরকে ওই ছেলের কাছে। সে তখন একটা শর্ত দিয়ে দেয় যে যদি তুমি এদেরকে বাড়ি থেকে না তাড়াও তাহলে আমিও আমার সন্তানকে তোমার কাছে আসতে দেব না। এবার জমিদার তো বিশাল মানে ফাপড়ে পড়লো, কি করা যায়। আর সে তখন এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছিল, মানে সে সব কিছু করতে পারে। যাই হোক, তো এরপরে কি করা যায়, সে দরজা বন্ধ করে থাকতো, বিভিন্ন সময় প্রচণ্ড আর কি সাধনা করতো, তারপরে ওই তন্ত্রের ক্রিয়া আদি করতো। এবং সে যে একবার স্বাভাবিক পজিশানে নেই, মানে একটা সাধারণ মহিলা বা একজন সাধারণ মা যেরকম হয়, সে একদম মানে অন্য রকমের হয়ে গেছিল। শুধুমাত্র তার একটাই কথা ছিল যে এই পরিবারে জমিদারবাবুর যা বিষয় সম্পত্তি যা কিছু আছে সব কিছুর উপরে একমাত্র তার এবং তার যে ছেলে তারই অধিকার। প্রথম স্ত্রী বা তাদের যে কন্যা সন্তান রয়েছে 4টে, তাদের কোনো অধিকার নেই। সে একেবারে অধিকারের মানে টাকা পয়সা অধিকার এইসবের মোহে একেবারে যাকে বলে অন্ধ হয়ে গেছিল। এবার কোনো দিক থেকে যখন কোনো কিছু করা যাচ্ছে না, কিভাবে ওই দ্বিতীয় স্ত্রীকে বিরত করা যাবে কিছুই যখন বোঝা যাচ্ছে না, তখন ওনার যে প্রথম স্ত্রী ছিল তিনি তখন বললেন যে ওই যে মা দুর্গার যে এক খুব পুরনো যে মা দুর্গার মন্দির ছিল এবং ওই মন্দিরের মা খুব জাগ্রত ছিলেন, তো সেখানের যিনি বয়স্ক যে ঠাকুর মশাই, যিনি সেই ওই ঠাকুরের ফুল এবং প্রসাদ দিয়েছিলেন, জমিদারবাবুর প্রথম স্ত্রী বললেন যে তাকে একবার বাড়িতে আনার ব্যবস্থা করো। যদি একমাত্র উনি যদি বুঝিয়ে বাঝিয়ে দ্বিতীয় স্ত্রীকে যদি স্বাভাবিক করতে পারে তাহলে খুব ভালো হয়। তো জমিদারবাবু সেটাই করলেন, ওই যে ঠাকুরমশাই ছিলেন তাকে বাড়িতে আনলেন। এবং সে তো মানে তার মানে দ্বিতীয় স্ত্রীর যে ঘর দুটো ছিল সে সেই জায়গা থেকে কোনোভাবেই আর কি বেরোতে চাইতো না, সে সারাক্ষণ ওইখানেই থাকতো। তো অনেক কষ্টে ওই ঠাকুরমশাই বলে কয়ে বিভিন্ন রকমভাবে ওই দ্বিতীয় স্ত্রীকে ঘর থেকে বার করে এবং তার সাথে কথা বলে যে মা তুমি কি চাও বলো। তো তখন দ্বিতীয় স্ত্রী মানে প্রচণ্ড রেগে আছে। আর যেহেতু সে মানে কালো জাদুর উপাসনা করতো, সে না ঠাকুর দেবতা যারা পুজো করতো বা যারা সত্যিকারের ভগবানের উপাসনা করে তাদেরকে না সে পছন্দ করতো না। মানে হয় না, দেখবেন মানুষ যারা নেগেটিভ জিনিসের প্রতি বেশি আকৃষ্ট থাকে তারা দেখবেন যারা ভালো, যারা পজিটিভ মানুষ তাদেরকে না খুব একটা পছন্দ করে না। তো একদম এক্স্যাক্ট সেই জিনিসটাই কিন্তু ওনার দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রেও হয়েছিল। তো প্রথমে তো সে কথাই বলতে চায় না, কিন্তু তারপরে যখন কোনোভাবে রাজি হয় তো তখন সেই দ্বিতীয় স্ত্রী বলে আমি চাই এই সংসারে আমি, আমার স্বামী এবং আমার ছেলে থাকবে, আর কেউ থাকবে না, এবং আমার স্বামীর যত বিষয় সম্পত্তি যা আছে সবটাই যেন আমার ছেলে পায়, আর কেউ না। তো এবার ওই ঠাকুরমশাই এর সাথে কথা বলে বুঝলো যে একে যদি মানে বাগে আনতে হয় তাহলে এর সাথে এর মতো করে মিশতে হবে, এর মন জুগিয়ে কথা বলতে হবে। তো জমিদারবাবু বলেন যে ঠিক আছে, আমি সেই ব্যবস্থাই করব, তুমি যা চাইছো তাই হবে। আমি এমনভাবে তোমার স্বামীকে বশ করে দেব যাতে তুমি যা বলবে তোমার স্বামী তাই করবে, তুমি দেখো। এবার একটা মুহূর্তের জন্য ওনার দ্বিতীয় স্ত্রী ওই ঠাকুরমশাইয়ের কথা বিশ্বাস করে। তো ঠাকুরমশাই বলে যে দেখো তুমি যা করছো সেগুলো বন্ধ করো, তুমি এই যে কালো জাদু করছো, তুমি এই যে
যে অপদেবতার যে পুজো আর্চা করছো সেটা আগে তুমি বন্ধ করো। যদি তুমি সেটা না করো তাহলে কিন্তু তোমার ছেলের খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো মানে অনেকভাবে তাকে বোঝানো হয়, কিন্তু ঘটনা যেটা বলে না যে অতিরিক্ত লোভ মানুষের ক্ষতি করে। মানুষ যেটা যেটা পাওয়ার জন্য মানুষ মানে এত কিছু করে করে বেড়ায়, সেই আসল জিনিসটাই কিন্তু অনেক সময় মানুষের থেকে হারিয়ে যায় যখন মানুষ অতিরিক্ত লোভ করে। তো এক্ষেত্রে ওনার দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু সেরকমই কিছু একটা হয়েছিল। এবং আপনারা যখন এই পরিণতিটা শুনবেন আপনারা নিজেরাও মানে বুঝতে পারবেন যে মানে ওনার দ্বিতীয় স্ত্রী লোভের বশবর্তী হয়ে, প্রতিহিংসার বশবর্তী হয়ে কোন পর্যায়ে গিয়ে কি মানে মারাত্মক একটা বোকামি করেছিল। এবং সেটাকে মূর্খামি বলবো, বোকামি বলবো, না এটা কর্মফল বলবো আমি জানি না, আপনারা শুনুন, আপনারা বুঝতে পারবেন। তো সে তখন বলল যে না, আমাকে আমার গুরু বলেছে আমি এই অপদেবতার পুজো আমি কোনোভাবে ছাড়তে পারবো না, এবং আজকে আমি এটা করেছিলাম বলেই কিন্তু আমি আজকে এই অবধি এসেছি। আমি আজকে আমার জীবনের কোনো আনন্দ ছিল না, কোনো কিছুই ছিল না, আমার জীবন নিয়ে কোনো আশা ছিল না, সেই জায়গা থেকে আমি এইখানে এসেছি। এবং সেই সময় ওনার দ্বিতীয় স্ত্রী পরিষ্কার বলে যে সে মানে নতুন নয়, এই কালো জাদু করা বা অপদেবতার পুজো এটা সে বহু আগে থেকে করছে, যেই সময় সে ছোট ছিল। তো বলছে যে আমি এইগুলো করেই কিন্তু এই পর্যায়ে এসেছি। তো তখন ওই যে বৃদ্ধ ঠাকুরমশাই ছিলেন তিনি বললেন, তুমি এটা ভুল করছো, ভগবান তোমাকে আশীর্বাদ করেছেন বলেই তুমি আজকে এই জায়গায় এসেছো। তোমার এটা ভুল ধারণা যে তুমি অপদেবতার পুজো করেছো বলে, কালো জাদু করেছো বলে তুমি আজকে এই জায়গাটায় এসেছো। যাই হোক, তো ওনাকে অনেকভাবে মানে বোঝানোর চেষ্টা করা হলো, এবং কোনোভাবে ওনাদের যে সন্তান ছিল, যে পুত্র সন্তান ছিল, সে তখন কিছুটা বড়, তো তাকে কোনোভাবে তার মানে মায়ের জায়গাটা থেকে, যেখানে আর কি সে এরকম কালো জাদু করছিল, সেই কবল থেকে বার করে আনা হলো। কারণ ঠাকুরমশাই বলেছিলেন যে এই ছোট্ট শিশুটা, তার তো কোনো দোষ নেই, তার মা লোভের বশবর্তী হয়ে খারাপ কাজ করছে, বুঝতে পারছে না যে সে যেটা করছে তাতে তার সন্তানের ক্ষতি হতে পারে। তো সেখান থেকে আর কি তাকে নিয়ে আসা হয়। কিন্তু খুব মানে দুঃখের সাথে, মানে দুঃখজনক বিষয়, খুব আনফর্চুনেট ব্যাপার হচ্ছে যে এই ধরনের অপদেবতার পুজো করতে করতে সে এমন একটা পর্যায়ে চলে গেল, তার সেই দ্বিতীয় স্ত্রী, যে কিছুদিন পরে, এই ঘটনার কিছুদিন পরে, মানে ওই ঘরেই, যে ঘরে আর কি সে সাধনা করতো, এই ধরনের কাজকর্ম করতো, মানে ওনার দ্বিতীয় স্ত্রীকে কিন্তু মৃত অবস্থায় পাওয়া যায়। এবং আরও বড় বিষয় হচ্ছে যে ওনার যে দ্বিতীয় স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়, তার মৃত্যুটা যে ঠিক কীভাবে হয়েছিল সেটা কিন্তু স্পষ্ট বোঝা যায় না। কারণ তার দুটো হাতে শুধু দুটো কালশিটে দাগ পাওয়া গেছে, এবং হাতের যেখানে কালশিটে দাগটা পাওয়া গেছে সেই জায়গায় কালশিটে দাগ পাওয়ার সাথে ওনার মৃত্যুর যে ঠিক কী সম্পর্ক ছিল, বা ওই রকম একটা কালশিটে দাগ থেকে মানুষের মৃত্যু হওয়াটা খুব একটা স্বাভাবিক নয়। মানে হাতে চোট লাগতে পারে, সবই ঠিক আছে, কিন্তু সেখান থেকে একটা মানুষ মারা যাবে এইটা কিন্তু স্বাভাবিক নয়। ফলে ওনার দ্বিতীয় স্ত্রী যে ঠিক কী কারণে মারা গেছিল সেটা কিন্তু বোঝা যায়নি। যাই হোক, এবার দ্বিতীয় স্ত্রী মারা তো গেল, কিন্তু মারা যাওয়ার পরে তার আত্মার কিন্তু মুক্তি হলো না। যেহেতু অপঘাতে মারা গেছে, তার তো সে সময় মারা যাওয়ার কথা ছিল না, আর তার বাঁচারও প্রচুর ইচ্ছে ছিল, কিন্তু সে তার নিজের কর্মফলের জন্য তারা যে এই মানে অবস্থা। এবার তার আত্মা কিন্তু মুক্তি যেহেতু না পায়, সে ওই জমিদার বাড়িতেই ঘুরতে থাকে, এবং বিভিন্ন সময় ঘরের মধ্যে বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা ঘটতে থাকে, যাকে বলা যায় ভৌতিক ঘটনা। জিনিসপত্র পড়ে যাচ্ছে, তারপরে যে প্রথম স্ত্রী, তার ঘরের মানে কাঁচের আয়নায় ফাটল ধরে যাচ্ছে, মানে তার প্রথম স্ত্রী ঘন ঘন হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, এই ধরনের নানান জিনিসপত্র ঘটতে থাকে। এবার ওই ঠাকুরমশাই তিনি বললেন যে আমি তো আপনাদের আগেই বলেছিলাম এই যে আপনার দ্বিতীয় স্ত্রী মারা গেছে, তার আত্মার মুক্তি হয়নি। এবার যতদিন না তার আত্মা মুক্তি পাচ্ছে সে কিন্তু এরকম প্রতিহিংসা চালাবে। এবার কি করা যায়? তো তখন ঠাকুরমশাই বললেন যে একটা যজ্ঞ করতে হবে, কারণ এই আত্মার শুধু মুক্তি দরকার তা নয়, একে শান্তি দিতে হবে, কারণ একে যদি শান্তি না দেওয়া যায় তাহলে কিন্তু হবে না। এবার তার আত্মার শান্তির জন্য একটা যজ্ঞ করা হলো, কিন্তু ওই আত্মা এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে সেই আত্মা সেই যজ্ঞটাও পণ্ড করে দিল, যজ্ঞটা হতে দিচ্ছে না। মানে সে চাই না
যে তার মুক্তি হোক। এবার ওই ঠাকুরমশাই যখন সে আত্মার সাথে কথা বলছে বা তাকে যখন জিজ্ঞেস করছে যে তুমি কি চাও, তোমাকে তো এতবার বারণ করেছিলাম যে তুমি এই ধরনের কাজ থেকে বিরত থাকো, তো তখন সে বলছে যে আমি সুখ শান্তি কিছু পেলাম না, এখন আমার স্বামী সে তার প্রথম স্ত্রী নিয়ে তার 4টে সন্তান নিয়ে ভালোই ঘর করবে, সংসার করবে, তাহলে আমার ছেলেটা তো তার মাকে হারিয়ে ফেললো, সে তো এই সংসারে ব্রাত্য হয়ে যাবে, তাহলে আমি আমার ছেলেটাকেও আমার কাছে টেনে নেব। তো তখন ঠাকুরমশাই বলছেন যে তুমি কী কথা বলছো, তোমার সন্তানকে, ইভেন ওই ছেলেটাকে কিন্তু জমিদারের যে প্রথম সেও কিন্তু খুব ভালোবাসতো, তার মা তার সাথে যাই করে থাকুক না কেন, ওনার প্রথমতে কিন্তু খুবই দয়াময়ী, মানে একদম মমতাময়ী ছিলেন, তিনি কিন্তু কখনো ওই ছেলেটিকে অবহেলা করতেন না। এবং যবে থেকে বাচ্চাটার মা মারা যায় তবে থেকে কিন্তু উনি বুকে করে আগলে রেখেছিল ছেলেটাকে। বলছে তুমি কি দেখতে পাও না তোমার ছেলেটাকে জমিদার বড় গিন্নিমা কতটা ভালোবাসে, তুমি কেন বলছো যে তোমার জীবন না হয় চলে গেছে, তুমি তাই বলে ছেলেটাকে তোমার কাছে নিয়ে নেবে সেই কথা বলছো? এবং বলছে না, আমার থেকে জমিদার বাবু তো শুধুমাত্র পুত্র সন্তানই চেয়েছিল, তাহলে আমি যখন আর রইলাম না, তাহলে আমার এই সন্তানই বা কতটা ভালোবাসা পাবে এদের থেকে। আর জমিদার বাবু তো আমাকে বিয়ে করতো না, যদি আমার কন্যা সন্তান হতো তাহলে কি আমাকে জমিদার বিয়ে করতো, তাহলে হয়তো বিয়ে করতো না। এবার দেখুন, এই কথাটাও হয়তো কিছুটা হলেও ঠিক, কিন্তু যাই হয়ে যাক না কেন বাচ্চাটার তো কোনো দোষ নেই। তো ওই ঠাকুরমশাই এটাই বলেন যে দেখো, যা হবার হয়ে গেছে, কিন্তু তুমি তোমার সন্তানের মা হয়তো আর ক্ষতি চাইতে পারো না, এবং তোমার সন্তান এখানে খুব ভালো থাকবে, খুব ভালোভাবে মানুষ হবে, তাকে সবাই ভালোবাসবে। যাই হোক, তো এরপরে অনেক রকমভাবে সে আত্মাকে বুঝিয়ে বাজিয়ে তার মুক্তি দেওয়া হয় এবং তার শান্তি প্রদান করা হয়। কিন্তু সে আত্মাও বলে যে যদি কোনোদিনও আমার সন্তানের কোনো রকম অবহেলা এই সংসারে হয়, তাহলে কিন্তু মানে খুব খারাপ হয়ে যাবে সবার জন্য। এবং সে বলে যে আমার সন্তান যা চাইবে তাই যেন হয়। এবং ওই মানে ওনার দ্বিতীয় স্ত্রী তো সবসময় চেয়েছিল যে ওই পরিবারের সমস্ত টাকা পয়সা বিষয় সম্পত্তি জমিদারবাবুর যা যা আছে সবই যেন তার সন্তান পায়। যাই হোক, তো সেটা বলা হলো যে ঠিক আছে, তোমার ছেলে বড় হোক, সে যা চাইবে তাকে তাই দেয়া হবে, যদি সে পুরো সম্পত্তি দাবি করে তাকে তাহলে পুরো সম্পত্তিই দেয়া হবে। যাই হোক, এরকম করে সেই দ্বিতীয় স্ত্রীর আত্মাকে মুক্তি দেয়া হলো। এর কিছুদিন পরে ওই প্রথম স্ত্রীর কিন্তু পরপর দুটো পুত্র সন্তান হলো। কিন্তু ওনার প্রথম স্ত্রী এবং জমিদারবাবু নিজেও ওনার 4 কন্যা সন্তান এবং এই 3 পুত্র সন্তান সবাইকে কিন্তু সমান চোখে দেখতেন এবং সবার জন্য কিন্তু উনি সমান করতেন। কিন্তু ভগবানের কি লীলা দেখুন, এই যে 4টে কন্যা সন্তান 3টে যে পুত্র সন্তান ছিল জমিদারের, তার মধ্য থেকে ওই দ্বিতীয় স্ত্রীর সাথে যে সন্তান ছিল, যে পুত্র সন্তান ছিল, সে কিন্তু সবার থেকে একদম আলাদা হলো বড় হয়ে। সে প্রচণ্ড শান্ত শিষ্ট, সে মানে তার মধ্যে মানে পড়াশুনো করার একটা বিশাল ইচ্ছে ছিল, সে প্রচণ্ড জ্ঞানী ছিল এবং তার সাথে সাথে সে ছোটোবেলা থেকেই প্রচণ্ড স্পিরিচুয়াল মাইন্ডেড ছিল, মানে প্রচণ্ড ঠাকুর দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা, ছোটোবেলা থেকেই ঠাকুর পুজো করা, মানে একদম সে তার মায়ের অপোজিট হলো। বাকি যে 4 কন্যা সন্তান বা অন্য আরও যে 2 পুত্র সন্তান ছিল তারাও খুব ভালো ছিল, কিন্তু এর মতো এত মেধাবী ছাত্র ছিল না, ছাত্রছাত্রী ছিল না। ওই ছেলে কিন্তু ছিল সব থেকে মেধাবী, সব থেকে বেশি সে শান্ত শিষ্ট এবং প্রচণ্ড গুণের অধিকারী ছিল। কিন্তু দেখুন, এই দ্বিতীয় যে স্ত্রী, তিনি সবসময় চেয়েছিলেন যে তার ছেলেই যেন সমস্ত বিষয় সম্পত্তি পায়। কিন্তু বড় হয়ে যেটা দেখা গেল যে এই ছেলেটি, মানে এই দ্বিতীয় স্ত্রীর যে ছেলে, সে কিন্তু বিষয় সম্পত্তির প্রতি একদমই অপরাগ। তার একদমই টাকা পয়সা, মানে লাক্সারি বলুন বা এই ধরনের যে বৈষয়িক ব্যাপার, সেগুলোর প্রতি সে একেবারে ইন্টারেস্টেড ছিল না। সে বড় হয়ে প্রচণ্ড পণ্ডিত একজন মানুষ হয় এবং সে নিজের স্বেচ্ছায় জমিদারি প্রথা বা জমিদারির যে কাজকর্ম সেগুলো সে নিজে ছেড়ে সে শিক্ষকতা পেশাটাকে বেছে নেয় এবং সে কিন্তু প্রচণ্ড মডেস্ট একটা জীবন যাপন করে এবং সে নিজে থেকেই বলে যে আমার এই বিষয় সম্পত্তি কিচ্ছু দরকার নেই, আমি যা করব আমি নিজে করব। কিন্তু ওই ছেলেটার মনে মাথায় যে এই বিষয়টা কী করে এলো সেটা কিন্তু কেউ জানে না। এবং মানে উনি যেটা লিখেছেন যে ওই ছেলেকে সব সময় মানে
এনার যে মানে প্রথম স্ত্রী ছিল সে সবসময় খুব ভালোবাসতো এবং জমিদার বলতেন যে তুই কি চাস বল, তোকে আমি সেটাই দেবো। তো সে তখন বলে আমি কিচ্ছু চাই না, আমি শুধু আমার পড়াশুনো, আমি আমার জ্ঞান নিয়ে থাকতে চাই এবং আমি আমার নিজের মতো করে জীবনটা কাটাতে চাই। আমার এই ধরনের বৈষয়িক ব্যাপার স্যাপার, টাকা পয়সা, জমি বাড়ি, এগুলো আমার ভালো লাগে না। মানে ভাবুন, যার মা সবসময় চেয়েছিল যে আমার ছেলে যেন সব কিছু পায়, কিন্তু ছেলে বড় হয়ে ঠিক তার অপোজিট মাইন্ডের হয়। হয়তো এটাই ভগবান চেয়েছিলেন। যাই হোক, তো এরপরে নাকি একবার জমিদারের যে প্রথম স্ত্রী ছিল তিনি একবার সেই দ্বিতীয় স্ত্রীর স্বপ্ন পায় অনেক বছর পরে। তখন সব ছেলেমেয়েরা সব বড় হয়ে গেছে এবং সে নাকি তখন স্বপ্নে দেখা দিয়ে বলে যে আমি খুব খুশি হয়েছে, আমিও হয়তো আমার ছেলেটাকে এত ভালো করে মানুষ করতে পারতাম না, সত্যিই তোমরা আমার ছেলেটাকে একটা প্রকৃত মানে মনুষ্যত্ব দিয়ে বড় করেছো, প্রকৃত মানুষ হয়েছে, আমি খুব খুশি। এইটা একটাও স্বপ্ন পায় এবং যা হয় আর কি, মানে এই যে ওনার যিনি যে ঘটনাটা লিখেছেন তার শ্বশুরমশাই কিন্তু সেই যে দুই ছেলে ছিল তার মধ্যে এক ছেলে হচ্ছে ওনার সেই শ্বশুরমশাই। তো তারপর থেকে আর কোনোদিন কোনো সমস্যা হয়নি এবং সেই ছেলে কিন্তু বড় হয়ে সে অনেক পণ্ডিত মানুষ হয় এবং এমনকি সে কিন্তু বিদেশেও এই পড়াশোনার জন্য সে বিদেশেও পাড়ি দিয়েছিল। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকলের সাথে শেয়ার করে দিন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।